বিরতির পরে এসে রাশেদ খান আপনি যুক্ত করতে চেয়েছিলেন কিছু, সঙ্গে আমি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের কাছে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটাও একটু জানবো। আহ, হয়তো গণতন্ত্র মঞ্চের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, আমরা একসময় তাদের সাথে ছিলাম। ফরিদ ভাই যুক্ত হয়েছেন, তিনি সহ আমরা একসাথে রাজনীতি করেছি। তা আমরা একে অপরকে চিনি। আবার সারা দেশে বিএনপির তৃণমূলে যারা আছে তারা অনেক কষ্ট সংগ্রাম করেছে, জেল জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু বিভিন্ন সময় যখন বিএনপির উপর দমন পীড়ন হয়েছে, তখন আমরা হয়তো মাঝারি মানের দল বা ছোট দল হতে পারি, কিন্তু আমরা সবসময় সংগ্রামটা জারি রেখেছি। ওই দিনকে আমি একজন সাংবাদিকের লেখা দেখছিলাম, তিনি আসলে ফেসবুকে পোস্ট করেছেন, তার নাম আদিল। তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে বিএনপির কার্যালয়ে তালা এবং ইসির পক্ষ থেকে চিঠি নিয়ে আসা হয়েছে চেয়ারের উপরে। চিঠিটা আসলে রেখে যায় কাউকে না পেয়ে। ঠিক ওই সময় গণ অধিকার পরিষদের একটি মিছিল যাচ্ছিল 2023 সালের 28 অক্টোবরের পরে, সম্ভবত 29 অক্টোবর। তো আমাকে ওই সময় প্রথম আলোর পক্ষ থেকে ফোন দেওয়া হয় যে আমরা আসলে মিছিলটা কেন করলাম। তো তখন আমি প্রথম আলোকে বললাম যে আসলে মিছিলটা করার এই কারণ যে বিএনপি নেতৃবৃন্দ তারা আসলে তাদের উপর যে ধরনের দমন-পীড়ন হয়েছে, স্বাভাবিকভাবে অনেকে আসলে আপনার ভীত সন্ত্রস্ত। তো সেই জায়গায় যাতে সাহস পায় যে না, কেউ না কেউ আছে, আমাদেরকেও নামতে হবে, অন্তত আমাদের মিছিলেও যাতে তারা যুক্ত হতে পারে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন সময় সভা সমাবেশ করেছি, আন্দোলন করেছি। বিএনপি কখনো আমাদের মিছিলে যুক্ত হয়েছে। তার মানে কি? তার মানে আমি এটি বোঝাচ্ছি, যখন বিএনপি আসলে মাঠে নামতে পারেনি বা জামাতের নেতৃবৃন্দ তাদের অনেকে কিন্তু বিভিন্ন সময় আমাদের সমাবেশে যুক্ত হয়েছে, কখনো গণতন্ত্র মঞ্চের, কখনো গণ অধিকার পরিষদের। তো এই জন্য বলছি যে আমরা রাজপথে ছিলাম একে অপরের সহযোগী। এখন আগামীতে যে সংসদ গঠিত হবে, এই সংসদটা আসলে কেমন হবে? এই যে জুনায়েদ সাকিব ভাইয়ের মতো মানুষ যদি জাতীয় সংসদে না থাকে, বা আপনার মান্না ভাইয়ের মতো মানুষ না থাকে, নুরুল হক নূর না থাকে, এরকম নেতৃত্ব, হ্যাঁ তারা হয়তো আপনার এককভাবে নির্বাচন করলে একটা ভিন্ন প্রেক্ষাপট আসবে। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু বিএনপি সহ একসাথে লড়াই সংগ্রাম করা এবং এই মানুষগুলোকে নিয়ে সংসদে যেতে পারায় আমি মনে করি বিএনপির সার্থকতা। তো আজকে বিএনপি তাদের দলীয় আপনার যে প্রার্থী সেটি ঘোষণা করেছে। তবে এক্ষেত্রে যারা জোটের সারথি ছিল তাদের ভিতরে কিছুটা আক্ষেপ আছে যে অন্তত আসলে আলোচনা করে আপনার সবকিছু প্রার্থী ঘোষণা করলে সেটি ভালো হতো। কারণ আজকে যদিও বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে আসলে এই না, এটা কিন্তু এটা আপনি আসলে যাদের চূড়ান্ত না। মানে আপনি জি, যাদেরকে বলছেন যে আপনি বলছেন যে ভিন্ন প্রেক্ষাপটে এরা এককভাবে নির্বাচিত হতে পারবেন কিনা সেটা একটা প্রেক্ষাপট। কিন্তু জনগণ যদি না চায় তাহলে তিনি বড় নেতা মানে হওয়া উচিত কিনা, হতে পারেন কিনা? আমি কিন্তু আপনাকে আপনাকে আমি কিন্তু ক্লিয়ার করেছি যে যে সময় আসলে বিএনপির উপর দমন-পীড়ন হয়েছে, তখন কিন্তু গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ রাজপথে ছিল এবং বিএনপির কর্মীরা সে সময় তাদের সাথে যুক্ত হয়েছে। ঠিক একইভাবে গণ অধিকার পরিষদ, আমি কিন্তু সেটাই বললাম যে বিএনপির কার্যালয়ের সামনে আমরা সবসময় মিছিল কেন করেছি, যাতে করে বিএনপির কর্মী সমর্থকরা তারা সাহস পায়, অন্তত বিএনপি আলাদা কোনো মিছিলের আয়োজন না করতে পারলেও যাতে আমাদের মিছিলে আসে, অর্থাৎ আমরা একে অপরের সহযোগী ছিলাম। এখন আগামীতে যে সংসদটা গঠিত হবে, সেই সংসদ শুধুমাত্র তো বিএনপি থাকলে হবে না, বিএনপির অন্যান্য যে বন্ধু সহযোগী একে অপরের দুঃখের সারথি ছিল, তারা যদি না থাকে তাহলে ওই সংসদটা আসলে আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য বিএনপির কাছেও হবে না। তো জি। সেই জায়গায় শহীদুদ্দিন স্বপন ভাই তিনি আক্ষেপের জায়গা থেকে বললেন, এখানে খোকন ভাই আছেন, আশা করি বিএনপি বিষয়গুলো তারা ইতিবাচক ভাবে ভাববে এবং বিএনপির এই ধরনের কমিটমেন্ট ছিল। বিশেষ করে জনাব তারেক রহমান গত পরশুদিনও বলেছেন, যারা আমাদের সাথে যুগপথের সারথি ছিল তাদের জন্য আমরা আসন ফাঁকা রাখতে চাই, তাদেরকেও আমরা সংসদে নিয়ে যেতে চাই। তো বিএনপি যদি তার কমিটমেন্ট রক্ষা করে, সেটি আগামী বিএনপি রাজনীতির জন্য বেটার হবে জি, বলে আমি মনে ব্যারিস্টার করি। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার কাছে প্রশ্ন আমি ছিল স্পেসিফিক বিরতির কোনো আগে। উত্তর দিতে চাচ্ছি না ওনার কথায়, শুধু এটা বলতে চাচ্ছি বিএনপি দীর্ঘদিন থেকে 2007 সাল থেকে আমরা আন্দোলন করছি বিএনপি, এবং তারপর মাঝে মাঝে আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, এবং শেষ পর্যন্ত 5-ই আগস্টে ছাত্রদের প্লাস হলো জনগণের আন্দোলন সঙ্গে বেকার সরকার পতন হয়েছে, এটা অবস্থানে চলে আসছি আমরা। তো যেটা হলো যে আমরা তাদের সবাইকে স্মরণ করি শ্রদ্ধার সাথে, যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল। এই গণতান্ত্রিক ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন ছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন ছিল, মানুষের অধিকার প্রতিষ্ঠার ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন ছিল, লুটের বিরুদ্ধে আন্দোলনে যারা ছিল তার সব অবশ্যই স্মরণ করি। কিন্তু আমরা যেটা এবং এই জন্যই আপনি খেয়াল করছেন নাকি, আমাদের কয়েকদিন থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে সময় বিভিন্ন মিটিং আমাদের বলছেন যে যেন এখানের মধ্যে আমাদের দলীয় ইন্টারনাল মিটিংয়ে বলেছেন যে প্রার্থীদের মিটিংয়ে যারা আমাদের বিভিন্ন সময়, তো আমাদের চট্টগ্রাম বিভাগ আর রংপুর বিভাগ একসঙ্গে
একটা মিটিং হয়েছে, সেখানে বলছে আমরা হয়তো অনেকে দিতে পারবো না, চাকরি দেবো তাকে, যে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন, স্যাক্রিফাইস অনেক স্যাক্রিফাইস, 16 বছর 15 বছর অনেক স্যাক্রিফাইস করছেন, সেখানে আমরা একজনকে দেবো। আবার আমাদের সঙ্গে যারা ছিল আন্দোলন সংগ্রামে ছিল, তাদের মধ্যে যাদের জনপ্রিয়তা আছে, কেন প্রার্থীরা দলের তো প্রার্থীদের বাছাই করতেছে যে ওই লোকটা জনপ্রিয় কিনা, ওই লোকটা জিতবে কিনা, প্রার্থীদের কমিটমেন্ট কতটুকু আছে, সেটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তারপর উনি রিপোর্ট নিয়ে আসেন। আর এখানেও উনি বলছেন যে আমরা অ্যাডজাস্ট করতে হবে, অনেককে আমরা হয়তো আমাদের সব যারা আমার সঙ্গে ছিল তাদের সাথে নিতে হবে। এই জন্যই উনি বারবার বলেছেন, এরা পত্রপত্রিকা, যদিও ইন্টারনাল মিটিং ছিল, পত্রপত্রিকা আসছে দেখলাম না, এবং সেখানে মিডিয়া ছিল না, বাট তারপর পত্রপত্রিকা চলে আসছে তারপর বক্তব্যগুলো। তবে ওনার যে পজিটিভ চিন্তা যে নো, আমরা তাদেরকে ভুলি নাই, আমরা তাদেরকে, যারা 15 বছর আন্দোলনের সঙ্গে আমাদের সঙ্গে ছিল তাদেরকে আমরা ভুলি নাই। উনি তারেক রহমান সাহেব কিন্তু কমিটমেন্ট যেটা ওনার বক্তব্যে কিন্তু যাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এখন যেটা হলো, আজকে যে ঘোষণা দিল, সেই ঘোষণাটা মূলত এখানে আমাদের প্রত্যেক 300 আসনে কিন্তু আমাদের ক্যান্ডিডেট আছে। কেন আমরা কিন্তু এই শুধু এই 130টা 230টা আসনে 237টা আসনে আমরা 237টা আন্দোলন করছি তা না, সারা দেশে আন্দোলন করছি। 3 আসনে আমাদের প্রার্থী আছে। এখন যেটা তারপরও কিছু আসন খালি রেখেছে, এবং এরা পাশাপাশি আমাদের মহাসচিব যে সময় ঘোষণা দেন আজকে স্ট্যান্ডিং কমিটির সহ, উনি বলেছেন যে এটা খসড়া তালিকা হয়তো জোটের সঙ্গে আলোচনা করা হয়তো অ্যাডজাস্ট করতে হবে। সো এটা এখন রোড ইজ ওপেন। আমার মনে হয় যে দেশের বৃহত্তর স্বার্থে, আর আমরা যেটা ঐক্যমত, যে দেশে একটা সংস্কার দরকার, প্রয়োজন দরকার, পরিবর্তন দরকার, দেশটা একটা এভাবে চলতে পারে না। যেটা ধরেন আপনারা বললেন যে 23 সালে একটা সংস্কার কথা আসছে নিশ্চয়ই, এবং এটা বিএনপি প্রথম রিয়েলাইজ করছে, তারেক রহমান সাহেব প্রথম রিয়েলাইজ করছে, এবং উনি সেই সময় কিন্তু রাজনৈতিক আমাদের সঙ্গে যারা সহযোগী আন্দোলনের রাজনৈতিক দল ছিল ওদের সঙ্গে আলোচনা করেছে, এবং সেই মিটিংয়ে আমার মনে আছে, সেই মিটিংয়ে যেখানে ঘোষণা করা হয় সেই মিটিংয়ে কিন্তু ওনারা ছিলেন, উপস্থিত ছিলেন একত্রিত কর্মসূচি। এটা কিন্তু যৌথ প্রযোজনা আমি বলবো, বাট বিএনপির উদ্যোগে, এবং সেটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন দরকার আজকে, এটা রাষ্ট্রীয় চলতে পারে না। সব সেক্টরে আছে, যেরকম মানে শহীদুদ্দিন মাহমুদ স্বপন যেমন বলছিলেন যে এই এবারে নির্বাচনটা একটু ভিন্ন, মানে এটা আসলে রাষ্ট্রের সংস্কার বলেন, রাজনৈতিক সংস্কার বলেন, নতুন করে একটা রাষ্ট্র পুনর্গঠনে নানান দায়িত্ব আছে, সুতরাং এই নির্বাচনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ফরিদুল হক, আমরা দেখছিলাম যে এনসিপির একটা প্রার্থী তালিকা বিভিন্ন গণমাধ্যমে ঘুরছিল, হঠাৎ করে আবার জানা গেল যে এটা নয়, মানে অথেন্টিক নয় সংবাদটি, অনেকেই এই সংবাদটি পরে তুলে নিয়েছেন, কিন্তু আমরা এখনো ধোঁয়াশার মধ্যে আছি আসলে এটা আসলো কোথা থেকে। যেমন আমাদের রিপোর্টার, আমাদের সহকর্মী, তিনি বলেছেন তিনি তার মানে নিশ্চয়ই অন্যান্য গণমাধ্যমও এভাবেই পেয়েছে। আপনাদের একজন নেতা মশিউর সাহেব, তিনি ফেসবুকে এরকম মানে ঘোষণা দিয়েছেন বলে এরকম জানা যাচ্ছে, এটা আসলে কি একটু যদি ক্লিয়ার করেন। জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত সমালোচক এবং দর্শক যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আমি জানি না কার ফেসবুকে এটা এসছে, কিন্তু আমি আপনাকে পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলতেছি, আমাদের অফিসিয়ালি কোনো মিটিং কিংবা কোনো সিদ্ধান্ত প্রার্থী তালিকার ব্যাপারে এখনো হয়নি। তবে আমরা প্রার্থী তালিকা নিয়ে আমাদের মানে কেন্দ্রীয় একটা টিম কাজ করতেছে, প্রাথমিক যাচাই বাছাই খসড়া তৈরি এটার জন্য কাজ চলতেছে, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে এটা চূড়ান্ত করা কিংবা ঘোষণা দেওয়ার মতো কোনো কাজ আমাদের এখনো শেষ হয়নি, এবং ওরকম কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো বৈঠকও হয়নি। তবে আমি যেটা ধারণা করতে পারতেছি সেটা হচ্ছে যে আমাদের অনেক নেতাই, বিশেষত যারা একটু জাতীয়ভাবে পরিচিত, তারা কে কোন আসনের কিংবা কার বাড়ি কোথায়, কে কোথায় এলাকা ভিত্তিক কাজ করতেছেন, এইরকম একটা খবর মোটামুটি মিডিয়ার কাছে ছিল। আমার ধারণা ওইখান থেকেই আসলে খবরটা ছড়িয়েছে। এটা ধারণা থেকে হতে দিয়েছে নাকি? জি জি জি, এরকম একটা ধারণা থেকেই হয়তো এটা দিয়েছে, এবং এইটা আসলে কোনো আনুষ্ঠানিক কিংবা অফিসিয়াল তালিকা নয়। অফিসিয়াল তালিকা তৈরি হলে আশা করি যে আমরা সপ্তাহখানেকের মধ্যেই আমরা এটা দিতে পারবো। মানে আমার ধারণা যে এটা একটা অনুমান করা নিউজ, এটা কোনো, আমরা তো ধরেন এইভাবে রাতের বেলা হঠাৎ করে ধরেন ফেসবুক কিংবা ইয়ের মাধ্যমে তালিকা ঘোষণা করার তো কোনো দরকার নাই, মানে প্রয়োজনীয়তা নেই। আমরা তো আসলে কোনো গোপন রাজনৈতিক সংগঠন না যে গোপনে তালিকা প্রকাশ করবো। খুবই সত্য। জি,
অবশ্যই আমরা জনগণের সামনে একদম প্রেস কনফারেন্স করে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম স্বয়ং নিজেই এই তালিকা ঘোষণা করবেন। এটা একদম পরিষ্কার, এটা নিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু আচ্ছা, আমার মানে কাছে আরেকটা জিনিস একটু আমরা যে একটু শুনছিলাম যে মানে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির একটা আলাপ আলোচনা আপনাদের চলছিল, সেখানে আমরা দেখছি যে এনসিপি আক্তার হোসেন রংপুর 4 আসন থেকে নির্বাচন করতে চান, সেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। হাসনাত আবদুল্লাহর আসনে প্রার্থী আছে, সার্জিস আলমের আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। একটু বলবেন, মানে এমনকি চাঁদপুর থেকে চাঁদপুর 5-এ নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচন করার কথা, সেখানেও প্রার্থী আছে। জি, মানে এটা আসলে আপনি উত্তর দিয়ে দিয়েছেন। মানে আসন ভাগাভাগি করার কিংবা আসনের যে আসলে জোট করার যে আলাপটা, যে রিউমারটা আসলে অনেকদিন ধরেই ঘুরতেছিল বিভিন্ন মিডিয়াতে এবং ফেসবুকে, সেটা আসলে বিএনপির প্রার্থী তালিকার মধ্যে দিয়ে আমি আশা করি এখন রিউমারটার অবসান হবে। মানুষ বুঝতে পারবে যে এই ধরনের কিছু আসলে নেই। ইভেন আপনি একটা নাম মিস করে গেছেন, সেটা হচ্ছে আমাদের আহ্বায়ক নিজে হচ্ছে ঢাকা 11 আসন হচ্ছে ওনার জন্মস্থান, এবং ওনার মানে মানে কি বলে ওনার বাড়ি ওইখানে। জি, তো ওইখানেও বিএনপি একজন ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে। তো আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, আমি ঠিক জানি না মিডিয়া থেকে কি এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হলো কিনা। আমরা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করার পরে অন্তত 2টা জায়গার খবর আমি পেয়েছি, আরো কোথাও হচ্ছে কিনা আমি ঠিক জানি না। সেটা হচ্ছে চট্টগ্রামে আসলাম চৌধুরীর আসনে এবং হচ্ছে গিয়া মাগুরাতে রবিউল ইসলাম নয়নের এইখানে তাদের কর্মী সমর্থকরা ধরেন কি বলে রাস্তা আটকে ধরেন, মানে একটা জনদুর্ভোগ তৈরি করতেছে যে তাদের মাদারীপুরের কথাও শোনা যাচ্ছে। মাদারীপুরটা আমি আপনার কাছ থেকে শুনলাম, মানে এইটা হচ্ছে। তা আমি আসলে খুব চিন্তিত যে এইটাকে আসলে মিডিয়ার নিউজটাকে ডাইভার্ট করার জন্য হঠাৎ করে আমাদের এই প্রার্থী তালিকার নামে একটা গুজব আসলে মিডিয়াতে এখানে চলে আসলো। মিডিয়ার ইন্টারেস্ট কি তা? মানে এবং এতে মিডিয়ার ইন্টারেস্ট কি কি কার, মানে আমি ঠিক মিডিয়া এটা জানি না, করবে কেন আসলে? আমি ঠিক জানি না, কারণ হচ্ছে যে মেইনস্ট্রিম মিডিয়া গুলো কেন আসলে কোন সোর্সের উপরে ভিত্তি করে এই নিউজ গুলো আসলে ছাড়লো। কারণ আমরা তো প্রার্থী তালিকা তো গোপনে প্রকাশ করার কিছু নাই, আমরা তো জি, একেবারে দায়িত্ব নিয়ে এটা প্রকাশ করবো। এবং আমাদের প্রার্থী তো নিশ্চয়ই 8-10 জন না, আমরা তো অন্তত মানে আমরা তো 300 আসনে প্রার্থী দিব, এটা আমরা বলেছি, এটা নিয়ে আমাদের কাজ চলতেছে, সারা দেশে আমাদের প্রার্থীরা কাজ করতেছে। আমরা আমাদের যে সার্চ কমিটি আছে সেই সার্চ কমিটি তথ্য সংগ্রহ করতেছে, আলাপ আলোচনা করতেছে, বিভিন্ন নতুন প্রার্থী যারা তাদের সাথে ফয়জ আহমদ কোনো মানে প্রশ্ন? কিছু আনঅফিসিয়াল সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে। তো কেন আসলে এটা করা হলো আমি ঠিক জানি না। জি, তো জি, আমার ধারণা যে মিডিয়াতে যে একটা প্রার্থী তালিকার যে একটা উৎসব মুখর একটা হাইপ তোলা হয়েছে বিএনপির প্রার্থী তালিকার মধ্য দিয়ে, সেটাকে হয়তো একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করা হয়েছে। আরেকটা জিনিস আমি একটু 1 মিনিট 1 সেকেন্ডে যুক্ত করতে চাই। খোকন ভাই এখানে আছেন, ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। উনিও একজন মানে বিএনপি তালিকা, ওনার নামও এসছে। পাশাপাশি আমাদের জন্য খুব কি বলে যে সৌভাগ্যের ব্যাপার, আমরা দেখতে পেলাম যে বিএনপির তালিকায় বেগম খালেদা জিয়া 3টা আসনে ওনার নাম এসছে। উনি এই বয়সে এসেও নির্বাচন করার যে কি বলে যে সাহস নিয়েছেন, এটা আমাদেরকে দারুণ ভাবে অনুপ্রাণিত ইনশাআল্লাহ, করে। ইনশাআল্লাহ। উনি গণতন্ত্রের জন্য উনি দারুণ ত্যাগ সংগ্রাম করেছেন। এবং ওনাকে আমরা আপুসীর নেত্রী হিসেবে জানি। আমরা আশা করি যে আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করার জন্য উনার নেতৃত্ব আমরা আরো কয়েক বছর খুব অ্যাক্টিভলি পাবো, এবং তাতে করে বাংলাদেশে আমরা একটা স্থিতিশীল পলিটিক্যাল পরিবেশ আমরা পাবো উনি যদি নেতৃত্বে থাকেন। জি, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি, এবং রা- উনি আসাতে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং জি, আমরা খুবই আশাবাদী। জি। রাশেদ খান, যদি ধন্যবাদ। ছোট করে কিছু যুক্ত করতে চান, এই আলোচনাটা শেষ করব আমি। জি, আমি ফরিদ ভাইয়ের মতনই বলতে চাই যে আহ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এইবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন, এটি আমাদের জন্য খুবই আনন্দের। আর আমাদের যারা আসলে আমরা তরুণ প্রজন্ম, আমাদের কাছে এক ধরনের আবেগের জায়গা তিনি। বিশেষ করে সবসময় আপোষহীন ছিলেন, এবং শেখ হাসিনা তার উপর যেভাবে দমন পীড়ন করেছে, তো সেই জায়গায় আজকে হাসিনা দিল্লি পালিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কখনোই আসলে হাসিনার কাছে মাথা নত করে তিনি দেশ ছাড়েননি, দেশেই ছিলেন, কারাবরণ করেছেন। আগামী সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন, এবং তিনি কোথায় থাকবেন, কি হবেন আমি জানি না, বাট তিনি যে আসলে প্রার্থী হয়েছেন এটি আসলে বিএনপির জন্য অত্যন্ত ইতিবাচক। কারণ এই যে আগামীতে বিএনপি নির্বাচন করছে, নানান জি, ধরনের প্রতিকূলতা আছে, বিশেষ করে আপনার যারা একসময় বিএনপির সাথে নির্বাচন করেছে তারাই কিন্তু এক ধরনের
প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জি। তো সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য খালেদা জিয়াকে সামনে আনা এটি অত্যন্ত ইতিবাচক একটি সিদ্ধান্ত। আমার সর্বশেষ অনেক, বক্তব্য একদম। হলো যে হ্যাঁ, সর্বশেষ কথা হলো যে আমরা যারা বিএনপির সাথে একসাথে যুগপৎ লড়াই সংগ্রাম করেছি, আমি আশা রাখি যে বিএনপি সবাইকে নিয়েই পথ চলবে এবং নতুন বাংলাদেশ গঠনে জাতীয় সরকার যে কমিটমেন্ট আছে, ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে নিয়ে সেই জাতীয় সরকার গঠনের পথে বিএনপি অগ্রসর হবে। জি। ধন্যবাদ। ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, আমি ছোট্ট আমি করে একটু দুইজন ক্লোজ করুন। দুইজন দুইজন আমাদের গেস্টকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশ নেত্রী, বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আমরা জাতীয় অভিভাবক বলি ওনাকে, যিনি সারা জীবন কখনো আপোষ করেন কিছুর সঙ্গে। এরশাদ বলেন, শেখ হাসিনা বলেন, কোনো সময় বলেন কখনো আপোষ করেননি উনি, এবং আপোষ করেননি উনি একটা অবস্থায় সবসময় ছিলেন, এটা দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে উনি কখনো আপোষ করেননি। এবং উনি কখনোই মানুষ বিপদে পড়লে কিন্তু মানুষ ঘরে আসে, উনি কিন্তু ঘরে চলে আসছেন, উনি কখনো বিদেশে যাননি, বিদেশে কখনই জানে। এবং যে সময় উনি লন্ডন থেকে আসছেন, যিনি ওনাকে জেলে ঢুকিয়েছে সেই সময়, উনি লন্ডন থেকে তারপরেও কিন্তু ওনাকে জেলে ঢুকিয়েছে, সাজা দিয়েছে। উনি উনি জানতেন, তারপরে কিন্তু দেশে আসছেন, দেশে ছিলেন, এবং সারা জীবন উনি আন্দোলন সংগ্রাম করে গেছেন, এবং উনি তার পুরো পরিবারকে এত জর্জরিত করে ফেলছেন। তার বাড়িটা হারাইলো, বাড়ি থেকে মানে স্মৃতি বিজড়িত সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করলো, জোর করে বের করে দিল। তার ওনার আরাফাত কোকো, আমার মনে পড়ে তার অকাল মৃত্যু হলো এই সরকারের মিথ্যা মামলার কারণে, আর শারীরিক ইয়ে ছিল, দুর্বল ছিল। তো তারেক রহমান সাহেব মানে তার সে 111 তাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তার কোমর হাড় যেভাবে গুঁড়ো করে ফেলছিল রিমান্ডে নিয়ে, এবং সুপ্রিম কোর্টে তারা অনেকে বিভিন্ন সময় গল্প আছে যে মুচালিকা দিয়ে গেছে। রফিকুল হক এবং আমি ছিলাম তারেক রহমান সাহেবের লয়ার। সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের বিদেশি চিকিৎসার জন্য পারমিশন বেল দিয়েছে এবং পারমিশন দিয়েছে টু গো অ্যাব্রোড। ছোট, এবং উনি কখনো আপোষ করেননি। দেখেন আজকে বেগম খালেদা জিয়া উনি যে কনসেন্ট দিয়েছেন বা নির্বাচন করবেন, আমরা মনে করছি যে আমরা সংস্কারের কর্মসূচি দিয়েছি 2023 সালে, বা এখন বর্তমানে সংস্কারের কথা বলছে, এটা পরিবর্তন, আমূল পরিবর্তন বেগম খালেদার গাইডেন্সে এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে এটা পরিবর্তন আমরা দেখতে পারবেন। জি। নতুন বাংলাদেশ, আমরা সুন্দর একটা বাংলাদেশ আমরা আশা করি আমরা পাবো। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, একই সঙ্গে রাশেদ খান এবং ফরিদুল হক, আপনাদের তিনজনকে যুক্ত হবার জন্য।